হ্যালো, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আপনাদের সাথে রয়েছে আমি সমর্পিতা। শুরু করব নিউজ নাও। তবে শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। নিউজ নাও ব্রট ইউ বাই উইনসন অ্যাগ্রো ফুড প্রাইভেট লিমিটেড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামা। সেপ্টেম্বর মাসে আমেরিকায় যাওয়ার আমন্ত্রণ জানান তিনি। ফের পারুই কাণ্ডে সিবিআই এর মামলা ছাড়ছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। শুক্রবার বিচারপতি দত্তের এজলাসে মামলাটি শুনানির জন্য আসলে ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলাটি ছেড়ে দেন তিনি। নিউ আলিপুরের শাহাপুর এলাকায় একটি পুকুর থেকে হাইকোর্টে কর্মরত এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। ওই মহিলা মানসিক অবসাদে ভুগছিলেন বলে দাবি পরিবারের। তদন্তে পুলিশ। পূর্ব মেদিনীপুরের কাথি মহকুমা হাসপাতালে ছাদের চাঙড় ভেঙে আহত হলো 3 সদ্যজাত শিশু সহ 2 জন প্রসূতি। আহতদের মধ্যে একজন সদ্যজাতের অবস্থা আশঙ্কাজনক। বলিউডের বর্ষিয়ান অভিনেত্রী জোহরা সেহগালের শুক্রবার শেষকৃত্য সম্পন্ন হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লির একটি হাসপাতালে মৃত্যু হয় বলিউডের এই বর্ষিয়ান অভিনেত্রীর। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। ফের পারুই কাণ্ডে বিচারপতি দীপঙ্কর দত্তের সিবিআই মামলা ছাড়ছেন। শুক্রবার বিচারপতি দত্তের এজলাসে মামলাটি শুনানির জন্য আসলে ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলাটি ছেড়ে দেন তিনি। ফলে মামলাটির শুনানি এখন বিচারপতি হরিশ টন্ডনের এজলাসে মূল মামলার সঙ্গেই হবে বলে আদালত সূত্রে খবর। আগামী 22 জুলাই এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত কয়েকদিন আগে ঠিক একইভাবে পারুইয়ের মূল মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি দত্ত। মামলার পরিপ্রেক্ষিতে আদালতের মন্তব্য ছিল মৃত্যু পর্যন্ত পারুই মামলা তিনি শুনবেন না। প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই রাজ্য সরকারের তদন্তের ওপর ভরসা না রেখে মামলা সিবিআই তদন্তের জন্য আবেদন করেন হৃদয় ঘোষ। সেই মামলারই এদিন শুনানি ছিল বিচারপতি দত্তের এজলাসে। মামলাটির ফের সরে যাওয়ায় কিছুটা হতাশ ঘোষ পরিবার। অভিযুক্ত এক ব্যক্তিকে ধরতে গিয়ে অন্য এক নিরপরাধ ব্যক্তির ওপর চড়াও হলো পুলিশ, তাও আবার গভীর রাতে। নদিয়ার তাহিরপুর থানার পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগে সরব হলেন তাহিরপুরের চক্রবাকপুর গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, পুলিশের মার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন চক্রবাকপুর গ্রামেরই বাসিন্দা কৃষ্ণ মণ্ডল। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন। যদিও গ্রামবাসীদের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। কৃষ্ণ মণ্ডলের সঙ্গে পুলিশের বচসার কথা স্বীকার করলেও তাকে মারধর করা হয়নি বলে তাহিরপুর থানার দাবি। গ্রামবাসীরা জানান, বৃহস্পতিবার গভীর রাতে কৃষ্ণ মণ্ডলের প্রতিবেশী ঝন্টু মণ্ডলের খোঁজে চক্রবাকপুর গ্রামে যায় তাহিরপুর থানার পুলিশ। মারধর এবং গন্ডগোল করার ঘটনায় অভিযুক্ত ঝন্টু মণ্ডল ওই রাতে বাড়ি না থাকায় প্রতিবেশী কৃষ্ণ মণ্ডলের বাড়িতে চড়াও হয় পুলিশ। ঝন্টুর সঙ্গে তাদের কোনো যোগাযোগ রয়েছে কিনা সে ব্যাপারে কৃষ্ণ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসাও বাধে। এমনকি এই বচসার মধ্যেই তাহিরপুর থানার পুলিশ কৃষ্ণবাবুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করে বলে অভিযোগ তার পরিবারের। কৃষ্ণবাবুর চিৎকার শুনে তার বাড়ির লোকজন বাইরে বেরিয়ে এলে পুলিশ চলে যায় বলে তারা জানান। তারপর শুক্রবার সকালে কৃষ্ণবাবু অসুস্থ হয়ে পড়লে তাকে রানাঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। গরুর খাবার দিয়ে আমি পরিবেশন করতে যাচ্ছি। এবার ওই বাড়িতে পুলিশ এসেছে কি না এসেছে আমি জানি না। পরিবেশন করতে গিয়ে ওখান থেকে আমি ঘুরে আবার টেবিলের এখানে আছে কিছু নিতে, ভাত না ডাল যেন নিতে আসছি। আসার পরে ওই দিকটি বলছে এই ওটা উঠে কে চেল্লাচ্ছে। আমি বলছি জানি না। ঠিক আছে, আমার বাড়ি অনুষ্ঠান চলছে, আমি বলতে জানি না। কে গিয়েছে তাও আমি জানি না, কথা ঠিকই। এবার পরে আমি একটু আধডালে যা বুঝে গেল তাতে আমার কাকি গিয়েছে। তখন আমি বললাম যে আমার কাকি গিয়েছে, তাও আমাকে মারা ছাড়লো না। হ্যাঁ, পুলিশে মেজবাবু সে আমার এই সাইডটা শুধু চড়াচ্ছে। আমি তো ভয়ের ঠেলায় সে টেবিল পার হয়ে ওই পাশে যায় দাঁড়ালাম, ওখানে যায় ধরলো আমার মাজা বেড়ে। ধরার পরে আবার চড়াতে ওখান থেকে আবার ছাড়াই টাড়াই দিল একজন। তো গিয়ে বারান্দায় উঠলাম দরজার কাছে, ঘরে উঠতে দরজার কাছে, দরজার ওখানে গিয়ে ওখানে দাঁড়াইছি। ওখান থেকে আমার টেনে নিয়ে আসতে আমার প্যান্ট চেন ফ্যান সব ছিঁড়ে ফেলেছে। আমি তো নির্দোষ, আমার তো কোনো দোষ নেই, কেন আমার উপরে এরকম অত্যাচার হলো? পুকুর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নিউ আলিপুরের শাহাপুর এলাকায়। মৃত মহিলার নাম অনিন্দিতা সেনগুপ্ত বলে জানা গিয়েছে। তিনি কলকাতা হাইকোর্টের লাইব্রেরিয়ান পদে কর্মরত ছিলেন। কী কারণে এই ঘটনা তা এখনও জানা যায়নি। তবে দীর্ঘদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন, এমনটাই দাবি করেছেন মৃতার পরিবারের লোকজন। এমনকি এর আগে একবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন বলে জানিয়েছে মৃতার পরিবার।
এক মহিলাকে খুনের চেষ্টার অভিযোগে আরও এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁতরাগাছি কলাবাগান এলাকায়। বৃহস্পতিবার রাতে এলাকার বাসিন্দা নূপুর কুণ্ডুর বাড়িতে দুই মহিলা তার খোঁজ করেন। এরপরই হঠাৎই দুই অজ্ঞাত পরিচয় মহিলা নূপুর দেবীর ওপর ধারালো ছুরি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। নূপুর দেবীর চিৎকারে তার বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে যান। অজ্ঞাত পরিচয় এক মহিলাকে ধরে ফেলেন তারা। অপর এক মহিলা পালিয়ে যান। পুলিশে খবর দেওয়া হয়ে পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে। ঘটনায় গুরুতর জখম নূপুর দেবী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। পুরনো কোনো শত্রুতার জেরেই এই খুনের চেষ্টা বলে পুলিশের প্রাথমিক অনুমান। প্রথমে দুটি মেয়ে গেটটা খুলছে, তারা কোনটা কোনটা করছে। দুটো মেয়ে ঢুকলো, আর এই বাড়ির যিনি তিনি আমাকে জিজ্ঞেস করলো আমার স্ত্রীর নাম হচ্ছে ঝুমা, ঝুমা আছে? আমি বললাম হ্যাঁ আছে। বললো ঠিক আছে, বলে উনি ভেতরে চলে এলেন। আমি জানি আসবে, আমার দরজাও খুলে রেখে দিয়েছি। আমি গিয়ে বাড়ির ভেতরে গিয়ে জামা প্যান্ট ছেড়ে লুঙ্গি পরে এই গেঞ্জি ফেঞ্জি পরে পা দেবো বলে বেরোচ্ছি, বা বৌদি আসেনি দেখবো বলে। বৌদি এদিক থেকে চেঁচাচ্ছে, মানে একটা চিৎকার পেয়েছি। আমি ভাবছি বাড়ির বাচ্চা আছে, বাচ্চা পড়ে গেছে, তার জন্য চিৎকার করছে। আমি দৌড়ে ঢুকছি, একটি মেয়ে পালিয়ে গেল, আর বৌদি এখানে চিৎপটাং হয়ে মানে কাপড় ফাপড় হয়ে গেছে বলে আমি মেয়ে ছেলে আর ঢুকলাম না, ওইখানে দাঁড়িয়ে গেছি। পূর্ব মেদিনীপুরের কাথি মহকুমা হাসপাতালে ছাদের চাঙর ভেঙে 3 সদ্যজাত শিশু সহ 2 জন প্রসূতি আহত হয়েছেন। তাদের মধ্যে একজন সদ্যজাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কাথি হাসপাতালের প্রসূতি বিভাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বৃহস্পতিবার রাত 9টা নাগাদ হঠাৎই ছাদ থেকে বড় একটি চাঙর ভেঙে পড়ে। চাঙরটি সদ্য অস্ত্রোপচার হওয়া এক প্রসূতি ও তার শিশু সন্তানের ওপর পড়ে। চাঙর ভেঙে পার্শ্ববর্তী শয্যার আরও এক প্রসূতি ও 2টি শিশু সামান্য আহত হয়। ঘটনার পরই পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছন কাথির বিধায়ক দিব্যেন্দু অধিকারী। তিনি জানান হাসপাতালটি পুরনো হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। হাসপাতাল সংস্কারের দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছেলেটার ঝুড়ি পাতাইছে আর মেয়েটা তো সিজার করে আছে। বেলাটি বেরোলে যেছিলাম তার ওখানে থাকতে মুখ পাতা হয়েছে। এধারে ছেলে হাত পাতিব না, এধারে মেয়ের হাত পাতিব। এখন কিরকম আছে? মেয়েটা কিরকম আছে, ছেলেটা মেয়েটাকে ডাক্তাররা দেখে, ছেলেটা কিরকম আছে করতে পারে। বলে দেন কি ম্যানেজমেন্ট করে মাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি, বাচ্চাটাকে সমেত। বাচ্চাটা কিরকম আছে? বাচ্চাটা ভালো আছে, স্টেবল আছে, কিন্তু ওকে মানে ফার্দার ট্রিটমেন্টের জন্য এবং অনগোয়িং ওয়াচে রাখার জন্য এনআরএস হসপিটালে রেফার করে দেওয়া হচ্ছে। ওখানে পিডিয়াট্রিক সার্জনকে বলে দেওয়া হয়েছে, সিএমওই সাহেব ডিস্ট্রিক্ট থেকে ব্যবস্থা করেছেন যাতে ওখানে গিয়ে ভালোভাবে চিকিৎসা হয়, এবং এর জন্য যা যা প্রয়োজনীয় সমস্ত কিছু আমরা ব্যবস্থা করেছি। পেশ হয়েছে 2014-15 আর্থিক বছরের সাধারণ বাজেট পেশকে ঘিরে সাধারণ মানুষের কৌতূহল ছিল তুঙ্গে। সাবান, ভোজ্য তেল প্রভৃতি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমার পাশাপাশি দাম কমেছে মোবাইল, টিভি, কম্পিউটার, ব্র্যান্ডেড পোশাক ও জুতোর। আবার অন্যদিকে সিগারেট সহ দাম বেড়েছে তামাক জাতীয় পদার্থের। বাজেট নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহল তাদের মতামত দিয়েছে, কিন্তু কি ভাবছেন সাধারণ মানুষ দেখে নেব এক নজরে। লাগছে সিগারেট, গুটখা, বিড়ি এইগুলোর দাম বেড়েছে বা কমেছে, এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। কিন্তু যদি ভোজ্য তেল, তারপরে হচ্ছে আপনার পোশাকের দাম যেগুলো বলছে, সেগুলো যদি দাম কমে থাকে আমার ক্ষেত্রে খুবই ভালো। আমার ক্ষেত্রে না, শুধু সারা পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে কাছে খুবই ভালো। সাধারণ বাজেটে যেটা আমরা মধ্যবিত্ত হিসেবে শুনেছি যে এমনি ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা 2 থেকে 2.5 লাখ হয়েছে, কিন্তু 5 থেকে 10 লাখের ভেতর 30,000 টাকা একদম দিতেই হবে, এই কম্পালসারি। তা মধ্যবিত্তের সেই চাপটা থেকেই গেল। তো যেটা এক্সপেক্ট করেছিলাম যে অন্তত আমরা মধ্যবিত্ত হিসেবে কিছুটা অন্তত সুযোগ পাবো। उनको सिगरेट छोड़ना चाहिए और मैं भी कल से छोड़ रहा हूँ इस चक्कर में पक्का डन। তবে আমার যেটা মনে হয় যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোর যদি দাম কমে তাহলে মানে সবারই সুবিধে হবে। সেখানে আপনার গরিব থেকে যারা একদম ধনী তাদের সবারই সুবিধা হবে। এখন যেমন ব্র্যান্ডেড প্রোডাক্টের কিছু দাম কমেছে, সেখানে মনে হয় না সবার খুব প্রয়োজনে লাগবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো, ভোজ্য তেলের যেমন দামটা কমেছে, এটা হয়তো সবারই কাজে লাগবে। কিন্তু এমন জিনিসের দাম কমানো উচিত যাতে সমস্ত ধরনের লোকরাই সুবিধে পায়। তো সবচেয়ে আমাদের সমস্যা হয়ে গেছে, যা হয়েছে তার ডবল ভ্যাটও হয়েছে শুনেছি। 11% ছিল, এখন 22% হয়েছে। আর পান, সিগারেট, কোল্ড ড্রিঙ্কসটা এতটা বাড়া মনে হয় ঠিক হয়নি।
যেইভাবে বেচে। আর যে জিনিসগুলোর দাম কমেছে ওগুলো নর্মালি মানুষ ব্যবহারই করতে পারে, ওগুলো দাম বাড়লে খুব একটা ক্ষতি হয় না। ওগুলো তো কিনতেই হবে, ওগুলো তো কাজে লাগবেই, কিন্তু এগুলো বাড়লে এগুলো আমাদের ছাড়তে হবে। নিউজ নাওয়ে এখন সময় একটা ছোট্ট ব্রেকের পর থাকছে আর অন্যান্য খবর, সঙ্গে থাকুন। ব্রেকের পর আবার ফিরে এলাম খবরে। ভারতবর্ষে বহু প্রত্যন্ত গ্রাম এলাকার সাধারণ মানুষ অশিক্ষা ও সচেতনতার অভাবে সঠিক আইনি পরিষেবা থেকে বঞ্চিত। অনেকেই জানেন তাদের আইনি অধিকার সম্পর্কে, তাই আইনি পরিষেবা সঠিকভাবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ও আইনি অধিকার সম্পর্কে সচেতন করতে একটি সমাজসেবী সংস্থার উদ্যোগে পুরুলিয়া দেবেন মাহাতো বিএড কলেজে হয়ে গেল বিশেষ সচেতনতা শিবির। শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুরুলিয়া জেলা জজ রোহন সিনহা। নারী সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আইনি পদক্ষেপ ও অধিকার সম্পর্কে ছাত্রছাত্রীদের সামনে নানান তথ্য তুলে ধরেন তিনি। ছাত্রছাত্রীদের কাছে নিজেদের পঠন পাঠনের সঙ্গে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আইনি অধিকার সম্পর্কে জেনে খুশি ছাত্রছাত্রীরাও। এমন অনেক ভারতবর্ষের এমন অনেক প্রত্যন্ত গ্রাম আছে বা অনেক এলাকা আছে যেখানে মানুষ আর্থিক সঙ্গতি না থাকার কারণে আইনের সাহায্যটা ঠিকমতো পাচ্ছে না। তাহলে আইন সবার কাছে সমান এই কথাটা কিন্তু বলাটা আমাদের এখনো পর্যন্ত সেই সঠিক জায়গায় আমরা পৌঁছতে পারিনি। এটা থেকে আমরা শিখলাম যে মানে অনেক কিছু যেটা জানতাম না, যেমন এই রাস্তার মধ্যে কোনো ছোটো বাচ্চাকে যদি দেখতে পাই, কারণ আমরা বরাবর মানে দেখেছি বাচ্চাটাকে হয়তো বলেছি দেখ বাচ্চাটা কীরকমভাবে দাঁড়িয়ে আছে বা কেমন ইয়ে করছে, আমরা ইগনোর করে চলে যাই। সেটা আমরা যে স্যার বলবেন তারপর আমাদের এটা বুঝতে পারেন যে আমাদের ইগনোর না করে তাকে আমাদেরকে ঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। মন্দির নগরী হিসেবে পরিচিত বাঁকুড়ার বিষ্ণুপুর, কিন্তু উপযুক্ত সংস্কারের অভাবে নষ্ট হতে বসেছে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী মন্দিরের কারুকার্য। রক্ষণাবেক্ষণের অভাব দেখা দেওয়ায় ক্ষুব্ধ পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা। প্রশ্ন উঠেছে সরকারি উদাসীনতার। বাঁকুড়া জেলা তথা রাজ্য মানচিত্রে এক অন্যতম নাম বিষ্ণুপুর। পর্যটকদের কাছে মন্দির নগরী হিসেবে পরিচিত বিষ্ণুপুর। এখানকার মল্ল রাজাদের আমলে নির্মিত মন্দিরগুলির কারুকার্য আজও দেশে বিদেশের পর্যটকদের মন টানে। শতাব্দী প্রাচীন এই নগরীর জোড়া বাংলো, রাসমঞ্চ, মদনমোহনের মন্দিরের অপরূপ কারুকার্য দেখতে দেশে বিদেশ থেকে বহু মানুষ ছুটে আসেন। মন্দিরগুলোর ইতিহাসও মল্ল রাজাদের ঐতিহ্যকে বয়ে নিয়ে চলেছে বছরের পর বছর। মন্দিরের অপরূপ টেরাকোটার কাজ, ভাস্কর্য যেন প্রাচীন হলেও আজও চিরনতুন। বর্তমানে বিষ্ণুপুর নগরীর মল্ল রাজাদের এই শতাব্দী প্রাচীন ঐতিহ্য ভগ্নপ্রায়, এক প্রকার অস্তিত্বের সঙ্গে লড়াই করছে। কারণটা উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাব। ঐতিহ্যবাহী সূক্ষ্ম ভাস্কর্য শিল্পের অপরূপ নিদর্শন আজ ভেঙে পড়েছে। বছরের একটা সময় সেজে ওঠে মন্দিরগুলো, জানান দেয় ইতিহাসের সেই গল্পকথা। আর বছরের অন্যান্য সময়গুলো যেমন তেমন।
এলাকাবাসীদের অভিযোগ, এ বিষয়ে বিভিন্ন মহলে হয়েছে অনেক আবেদন, চলেছে অনেক জল্পনাও, কিন্তু কাজ হয়নি কিছুই। ভিড় সারা বছরই থাকে, তবে তুলনামূলকভাবে ডিসেম্বর জানুয়ারি আর অক্টোবরে দুর্গাপুজোর সময় ভিড়টা অনেক বেশি হয় তুলনামূলকভাবে, ডিসেম্বরে এই রাস্তায় গাড়ি নিয়ে চলাচল আমরা আমার নিজের একটা অটো আছে, অটো নিয়ে আমরা প্রত্যেক টুরিস্টদের মন্দির দেখাই। বহুত কিছু রক্ষণাবেক্ষণে অনেক প্রবলেম আছে, এবং কি এখানে আর একটা বিশেষ প্রবলেম আছে, ট্যুরিজম প্লেস একটা ভালো এত সুন্দর বিষ্ণুপুর জায়গায় এখানে কোনো বাথরুমের ব্যবস্থা নেই, হ্যাঁ, বা কোনো ল্যাটিনের ব্যবস্থা নেই লেডিসরা এলে। হ্যাঁ, ইতিহাসের এই গল্পকথার বাস্তব চিত্রের ভগ্ন দশা দেখে মনক্ষুণ্ণ পর্যটকদেরও। সমস্যা বলতে যেটা বোঝা গেল এমনি দেখে, সেটা আপনার মানে আরও পরিষ্কার পরিচ্ছন্ন দরকার, বা মন্দিরের মেরামতি এইগুলো হলে আরও ভালো হয়। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, বিষ্ণুপুরের মতো ঐতিহ্যবাহী নগরীর মন্দিরগুলি যথোপযুক্ত সংস্কার না হলে পর্যটকদের আকর্ষণ বাড়ানো যাবে না। রাজ্য সরকার যেখানে রাজ্যের পর্যটনকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন, সেখানে ব্রাত্যই রয়ে গেছে বিষ্ণুপুর। মুখ্যমন্ত্রী বহুবার এসেছেন জঙ্গলমহল বাঁকুড়া জেলায়, অনেক প্রকল্পের কথাও বলেছেন, সে জায়গায় তার চোখ এড়িয়ে গেছে বিষ্ণুপুর নগরী। ঠিক এমনটাই ধারণা এলাকাবাসীদের। সত্যি কি ঐতিহ্যবাহী ভাস্কর্য টেরাকোটার অপরূপ নিদর্শনের রক্ষণাবেক্ষণ হবে, নাকি অলস হয়ে জীর্ণদশায় ইতিহাসের জানান দেবে এই মন্দিরগুলো? উত্তরের অপেক্ষায় বিষ্ণুপুরবাসী। পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, বাঁকুড়া। অন্তরে লেই গাছে আগুন আমি নির্বাইব দিয়া, আমার বন্ধু বিন দিয়া রে প্রাণ বিন দিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির একটি হাসপাতালে প্রয়াত হলেন বলিউডের বর্ষিয়ান অভিনেত্রী জোহরা সেহগাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 102 বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। শুক্রবার তার শেষকৃত্য সম্পন্ন হয়। বলিউডের ঠাকুমা বলে পরিচিত সেহগাল 1912 সালের 27 এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন। 1935 সালে উদয় শঙ্করের গ্রুপে নৃত্যশিল্পী হিসেবে যোগদানের পরই তিনি প্রকাশ্যে আসেন। তারপর বহু বিখ্যাত হিন্দি ছবি এবং টিভি সিরিয়ালে দাপুটের সঙ্গে অভিনয় করেছেন সেহগাল। পৃথ্বীরাজ কাপুর থেকে শুরু করে রণবীর কাপুর, কাপুর পরিবারের 4 প্রজন্মের সঙ্গেই অভিনয় করেছেন তিনি। এছাড়া হাম দিল দে চুকে সনম, সাওয়ারিয়া, দিল সে, চিনি কাম প্রভৃতি ছবিতেও কাজ করেছেন সেহগাল। बचपन में जब नीलाज होते थे तो हम काम निपटाने के लिए एक के बजाय दो के लिए भी लिया करते थे। তাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল সঞ্জয় লীলা বনসালির সাওয়ারিয়া ছবিতে। অভিনয় জগতে অবদানের জন্য 1998 সালে পদ্মশ্রী এবং 2010 সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয় জোহরা সেহগালকে। নিউজ ডেস্ক, এক্সপ্রেস নিউজ। এখনকার মতো নিউজ নাও এই পর্যন্তই। পরবর্তী আরো অন্যান্য খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র এক্সপ্রেস নিউজ চ্যানেলে। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।